এই জামাত চরমনায় এক থাকলে ক্ষমতায় তারা নিশ্চিত যেতে পারতো, নিশ্চিত, কোনো সন্দেহ নাই। আজকে জামাত ক্ষমতায় যাবে না, এটা নিশ্চিত হয়ে গেল। তার মানে জামাতের সবচেয়ে ভুল একটি পরিকল্পনা হচ্ছে চরমনাইকে জোট ছাড়া করা। দর্শক, আজকের আলোচনার বিষয় খুব নর্মাল, যেটা আপনারা থাম্বনেল কিংবা টাইটেল দেখে অনুধাবন করতে পেরেছেন। জামাত চরমনাইয়ের ভাঙ্গনে কার বেশি ক্ষতি এবং কার কম ক্ষতি, চলুন আমরা একটু পর্যবেক্ষণ করি। মূলত জামাত চরমনাইয়ের এই ফাটলের মাধ্যমে কোন দলের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, কিংবা কোনো দলের কি আদৌ কোনো লাভ হয়েছে? দর্শক, আপনারা জানেন বাংলাদেশের মানুষ খুব বহুল একটি আকাঙ্ক্ষিত বিষয়, যা তারা প্রায় অনেক বছর যাবৎ স্বপ্নের মতন দেখে এসেছেন এবং তা বাস্তবায়নের কেবলমাত্র খানিকক্ষণ সময় বাকি ছিল। আর এর মধ্যেই বাংলাদেশের মানুষের মাথায় কাটাল ভেঙে খেলো। যাদেরকে নিয়ে বাংলাদেশের মানুষ স্বপ্নে দেখেছিল তারাই। দর্শক, এর দ্বারা কাদেরকে উদ্দেশ্য আপনারা হয়তো অলরেডি বুঝতে পেরেছেন। জামাত চরমনাই বাংলাদেশের আপামর জনতা, তৃণমূলের জনতার একটি আকাঙ্ক্ষা ছিল, একটি দাবি ছিল যে বাংলাদেশে এই দুইটা ইসলামিক দল একত্রিত হবে, হুজুররা একত্রিত হবে। সহজের এটা, হুজুররা এক হয়ে আসবে, হুজুরদের ইসলামের ভোট বাক্স একটা থাকবে। আমরা সম্মিলিতভাবে কার কি মানহাজ, কার কি মজহাব ওটা দেখার সুযোগ নেই, কার কি দল ওটা দেখার সুযোগ নেই, হুজুর ওকে। তাহলে তারা একসাথে আসবে, আমরা তাদেরকে নির্বাচিত করব, আমাদের ভোটগুলো, আমাদের আমানতগুলো তাদের উপরে আমরা সুপর্দ করব। হ্যাঁ, পীর সাহেব চরমনাই যিনি মুফতি সৈয়দ রেজাউল করিম, তার অক্লান্ত পরিশ্রমে প্রথমেই শুরু হয় কওমি ওলামায়ে কেরাম কেন্দ্রিক বাংলাদেশের যেই সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে সেগুলোর একটি ঐক্যবদ্ধ জোট। অতঃপর সেই রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে নতুন একটি বিষয় প্রকাশ পেল, তারা সবাই মিলে জামাতকেও তাদের মধ্যে আমন্ত্রণ জানাবেন। ফলে জামাতকে আমন্ত্রণ জানানো হলো, জামাত তাতে রাজি হলেন এবং জামাতকে মিলে প্রায় 8টির মতন দল গঠন হলো, 8টি ইসলামিক দল। যদিও তার মধ্যে একটি অন ইসলামিক দল ছিল, তারপরও তারা টোটালি ইসলামকে ধারণ করত। তো মাশাআল্লাহ, এহেন পরিস্থিতিতে কৌমিদের এই দল যখন, এই জোট যখন দেখলো যে জামাতকে ভিতরে অন্তর্ভুক্তি করা হয়েছে, তখন তাদের মধ্যে বৃহত্তম এবং প্রবীণ একটি রাজনৈতিক কওমি অঙ্গনের দল জমিয়ত উলামায়ে ইসলাম ছিন্ন হয়ে গেল। এরপর থেকে এই জোটটি আরও শক্তিশালী হওয়া আরম্ভ করলো। এক পর্যায়ে এই জোটটা শক্তিশালী হলোই। বাংলাদেশের প্রতিটি বিভাগে একটি একটি করে সম্মেলন ডাকলো, তাতে প্রচুর পরিমাণে লোক সাড়া দিয়েছে মাশাআল্লাহ। তো বাংলাদেশের মানুষ অলরেডি ভেবেই নিয়েছে হুজুররা ক্ষমতা যাবে, ভেবেই নিয়েছে যে এই জোট ক্ষমতা যাবে, ভেবেই নিয়েছে। আর বাংলাদেশের মানুষ দুইটা দলকে এর মধ্যে থেকে চেনে, জামাত এবং চরমনাই। বাকি দলগুলোকে বাংলাদেশের মানুষ চেনে না, এটা বাস্তবতা। আমি বলি, আপনি বলি, এটা বাস্তবতা যে বাংলাদেশের মানুষ এই দুইটা দলকে চেনে, জামাতকে এবং চরমনাইকে, এছাড়া অন্য কোনো দলকে চেনে না। তো জামাতের উচিত ছিল যে এই জোটটাকে টিকিয়ে রাখা, কারণ জোটকে টিকিয়ে রাখার সবচেয়ে বড় এখতিয়ার ছিল, হাত ছিল জামাত ইসলামের কাছে, যেহেতু তারা শক্তিশালী একটি রাজনৈতিক দল। কিন্তু জামাত চরমনাইকে উপেক্ষা করেছে, অবমূল্যায়ন করেছে, মূল্যায়ন করেনি। জামাত মনে করেছে হয়তো চরমনাইকে মূল্যায়ন না করলেও এনসিপিকে নিয়ে আমরা ক্ষমতায় বসে যেতে পারবো। এটা সম্পূর্ণ ভুল ধারণা, এটা ভাবাও ভুল, কখনোই না, সম্ভব না। চরমনাই ছাড়া জামাত ইসলামী কখনোই ক্ষমতায় যেতে পারবে না, এটা চূড়ান্ত। এদেশে বর্তমানে আপনাদেরকে যদি আমি কিছু চরমনাইওয়ালাদের বিভিন্ন সংসদ সদস্যদের পথসভা, গণসংযোগ, জনসংযোগ, এমনকি কি বলা উঠান বৈঠকের চিত্র দেখায় অবাক হয়ে যাবেন। তাদের এত সমাগম, এত লোক। এই ভোটগুলো আজকে কিন্তু জামাতের বাক্সে যেত, জামাত মনে করছে এনসিপির বহুত ভোট আছে, এনসিপির গোড়ার ডিম কোনো ভোটই নেই। হাসানাত আবদুল্লাহ ব্যক্তি কেন্দ্রিক কিছু ভোট পাবে, দলীয় কেন্দ্রিক একজনও ভোট পাবে না। দলীয় কেন্দ্রিক একজন এনসিপির লোক দলীয় কেন্দ্রিক কোনো ভোট পাবে না।
পাবে সেটা হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক। কিন্তু জামাত কত বড় কৌশলগত ভুল, সে চরমোনাইকে রিক্সপোর্ট করে রিজেক্ট করে সে এনসিপিকে ইনভাইট করলো, এনসিপির সাথে সে লিয়াজু করলো। সে জানে না যে কত বড় ক্ষতি হয়েছে। আজকে যদি এই দলটা টিকে থাকতো তাহলে চরমোনাইয়েরও লাভ হতো, জামাতেরও লাভ হতো। আর এখন চরমোনাইয়েরও লস, জামাতেরও লস। মানুষ নিশ্চিতভাবে জেনেছিল এই জোট ক্ষমতা যাবে। এখন মানুষ নিশ্চিতভাবে জেনেছে আগামীর ভবিষ্যতের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুধু এই একটি জোট ভাঙ্গার কারণে আর কাউকে লাগতো না, জামাতের আর কাউকে লাগতো না। গোড়ার ডিম, রিক্সা মিক্সা আবল তাবল কিচ্ছু লাগতো না, দেয়ালগড়ি কিচ্ছু লাগতো না, ফুলকপি বইপত্র খাতা কলম কিচ্ছু লাগতো না। এই জামাত চরমনে এক থাকলেই ক্ষমতায় তারা নিশ্চিত যেতে পারতো, নিশ্চিত, কোনো সন্দেহ নাই। আজকে জামাত ক্ষমতায় যাবে না, এটা নিশ্চিত হয়ে গেল। তার মানে জামাতের সবচেয়ে ভুল একটি পরিকল্পনা হচ্ছে চরমোনাইকে জোট ছাড়া করা। আর চরমোনাই কিন্তু এমনি এমনি জোট ছাড়েনি, জামাত চরমোনাইকে জোট ছাড়তে বাধ্য করেছে। তাকে এত পরিমাণে অবমূল্যায়ন করেছে, এত পরিমাণে হেনস্থা করেছে, এত পরিমাণ তাকে অপমান করেছে, সে বের হওয়া ছাড়া উপায় নেই। এত বড় একটি জোট, আপনি আমি ব্যবসায়িক প্রতিষ্ঠান করলাম, কথার কথা, যুক্তি লজিক কী বলে দেখুন তো। আপনি যে কয় টাকা দিলেন আমি সে কয়টা দিলাম, সে কয় টাকা দিলাম, লাভ হইল 300 টাকা। আপনি নেবেন 150, আমি নেব 150, এটাই হচ্ছে সঠিক সমঝোতা। দাড়িপাল্লা যে মার্কা, দাড়িপাল্লা তো এটাই বলে, আপনি নেবেন 150, আমি নেব 150, প্রথম লাভ আমাদের। আপনি আমি শেয়ারের ব্যবসা, আপনারও সমান আমারও সমান ভাগ। আপনি নেবেন 150, আমি নেব 150। সেখানে 150 দিলেন না, দিলেন কত? বললাম আমাকে 150 দেন, 150 দিলেন না, বলে না দেওয়া সম্ভব না। আচ্ছা ভাই, আপনি যেহেতু আমার পর জুলুম করতেছেন, আপনি আমাকে 100 দেন। বলে না, তাও যাবে না। বলে 80 দেন, বলে তাও যাবে না। বলে 70 দেন, বলে তাও যাবে না। আমি যাবো কই? শেষমেশ 300 টাকার মধ্যে থেকে আমাকে দিল 45 টাকা, তার মধ্যে আবার 30 টাকা ছেঁড়া দুরা, যা চলবে না বাংলাদেশ ব্যাংকেও। ব্যাপারটা বুঝে নিয়েছেন? মানে যে 30 আসনে হওয়ার মতন কোনোই নাই, 15টা আসন কিছুটা কিছুটা অবস্থা। তাহলে আমাকে আপনি বলুন, আমি আপনার কেনই টাকা নেব? আমি তো আপনার কাছ থেকে আর ব্যবসা করবো না, আপনার কাছ থেকে আমি চলে যাবো। এটা সাধারণ লজিক এটাই বলে। যাই হোক না কেন, আর কিছু বলার নাই। এই জোট ভঙ্গনে দুই দলেরই ভুল হয়েছে, দুই দলেরই ক্ষতি হয়েছে। সেটা 12 তারিখের পরে অনুধাবন করতে পারবেন হারে হারে।